অক্টোবরের শেষ সপ্তাহের দিকে আমরা তিন বন্ধু, আমি, অনিক, সিয়াম আর তুহিন একটা উইকেন্ড ট্রিপের প্ল্যান করলাম। আমাদের গন্তব্য ছিল গ্রাম বাংলার গভীর ভেতরের এক নির্জন এলাকা, রতনপুর। সেখানে শত বছরের পুরনো এক ব্রিটিশ আমলের জমিদার বাড়ি ছিল। স্থানীয় মানুষ বলতো কালকুঠি। তুহিনের ক্যামেরা ছবি তোলার শখ দীর্ঘদিনের, আর সিয়াম ছিল দুঃসাহসী অ্যাডভেঞ্চারার টাইপের ছেলে, যে কোনো ভূত প্রেতের কথায় বিশ্বাস করত না। আমি ছিলাম মাঝখানে। কৌতূহল ছিল, কিন্তু ভয়ও ছিল সমপরিমাণ। বিকেল ঘনিয়ে রাত নেমে এসেছে। যখন আমরা রতনপুরে পৌঁছালাম, তখন চারপাশ নিস্তব্ধ হয়ে এসেছে। সূর্য ডুবে যাওয়ার মুখে আকাশটা গাঢ় রক্তিম রং ধারণ করেছিল। জমিদার বাড়ির সামনে এসে পৌঁছে দেখি বিরাট বিশাল লোহার ফটক, মোর্চে ধরে ভেঙে পড়ার জোগাড়। ফটকের কাছে আসতেই এক জরাজীর্ণ বৃদ্ধ লোক লাঠি ভর দিয়ে এগিয়ে এলেন। বাবারা, তোমরা কারা? এখানে এই সন্ধ্যায় কি চাই? বৃদ্ধের কণ্ঠস্বর বেশ ভারী ও কাঁপছিল। সিয়াম বলল, কাকা, আমরা ঢাকা থেকে এসেছি এই ঐতিহাসিক রাজবাড়ির ছবি তুলতে আর এক রাত ক্যাম্পিং করতে। বৃদ্ধ লোকটির নাম আবেদ কাকা। তিনি কিছুকাল আমাদের মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে থেকে মাথা নাড়লেন। ফিরে যাও বাবা, এই রাজবাড়ি ভালো জায়গা নয়। সূর্য ডোবার পর এখানে বাতাস ভারী হয়ে আসে। রাত 12টার পর এখানে এমন কিছু জাগে যা মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়। এখানে রাত কাটানো মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। তুহিন হেসে উঠল। কাকা, আমরা এসব ভূতের গল্পে বিশ্বাস করি না। একটা রাতই তো, কাল সকালেই চলে যাব। আবেদ কাকা আর কথা বাড়ালেন না, কেবল একটা কথা বলে প্রস্থান করলেন। যদি থাকতে চাও, মনে রেখো, বাড়ির উত্তর পাশের ঘরটায় কখনো ঢুকবে না। আর রাত 12টায় যখন দেয়াল ঘড়ি ছাড়ায় ঘন্টার শব্দ শুনবে, তখন চোখ বন্ধ করে ইষ্ট নাম জপ করবে। আমরা আবেদ কাকার বারণ কানে না তুলে রাজবাড়ির মূল অন্দরে প্রবেশ করলাম। ছাদ থেকে লতাপাতা ঝুলছে, মেঝেতে ধুলোর পুরু আস্তরণ। আমরা রাজবাড়ির মূল হলে আমাদের তাঁবু আর জিনিসপত্র সাজালাম। রাত তখন প্রায় 9টা। হারিকেন আর টর্চের আলোয় চারপাশটা অদ্ভুত দেখাচ্ছিল। আমরা শুকনো ডালপালা কুড়িয়ে আগুন জ্বালালাম। তুহিন ক্যামেরা নিয়ে এদিক ওদিক হাঁটছিল। হঠাৎ সে ডেকে উঠল, অনিক, সিয়াম, এদিকে আয়, একটা জিনিস দেখ। আমরা দৌড়ে গেলাম। তুহিন দোতলার করিডোরের শেষ প্রান্তের একটি বন্ধ দরজার সামনে দাঁড়িয়েছিল। সেটি সেই উত্তর পাশের ঘর, যা নিয়ে আবেদ কাকা বারণ করেছিলেন। দরজা তালাটা এত ঠান্ডা কেন? সত্যি, তালার ওপর হাত ছোঁয়াতেই যেন বরফের মতো শীতল অনুভূতি হলো। এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। তুহিন তার ক্যামেরার ভিউ ফাইন্ডার দিয়ে ঘরের দরজার দিকে তাকাতেই হুট করে ফিসফিস করে বলল, দোস্ত, লেন্সের ভেতর দিয়ে ক্যামেরার আলোয় মনে হচ্ছে দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু খালি চোখে তো কিছু দেখা যাচ্ছে না। আমরা সবাই থমকে গেলাম। বাতাসে হঠাৎ করে এক দুর্গন্ধ ভেসে এলো, পুরনো পচা রক্ত আর ভেজা মাটির মিশ্র গন্ধ। আমরা ভয় পেয়ে আবার নিচে ফায়ার প্লেসের কাছে ফিরে এলাম। সিয়াম মুখে সাহস দেখালেও খেয়াল করলাম তার হাত কাঁপছে। রাত 11:45। রাজবাড়ির পরিবেশ একদম থমথমে। ঝিঁঝি পোকার ডাকও বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছিল পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। হঠাৎ করেই খুব কাছ থেকে একটা পিয়ানোর করুণ সুর বাজতে শুরু করল। সুরটা এতই স্পষ্ট যে মনে হচ্ছিল পাশেই কেউ বাজাচ্ছে। কিন্তু এই নির্জন রাজবাড়িতে পিয়ানো আসবে কোথা থেকে? তুহিন তার ক্যামেরা অন করে বলল, আমার মনে হচ্ছে আমাদের এখান থেকে কেটে পড়া উচিত। আবহাওয়া ঠিক ঠেকছে না।
ঠিক তখনই আমাদের মোবাইলগুলোর নেটওয়ার্ক একসাথে চলে গেল, আর ঘড়ির কাঁটা যখন ঠিক রাত 12টা ছুঁল, ঢং ঢং ঢং। বাতাস চিরে বিকট শব্দে দেওয়াল ঘড়ির ঘণ্টা বাজতে শুরু করল। কিন্তু রাজবাড়িতে কোনো ঘড়িই ভালো ছিল না। ঘণ্টার প্রতিটি শব্দে যেন মেঝের মাটি কেঁপে উঠছিল। ঠিক 12টি ঘণ্টার শব্দ শেষ হওয়ার পর চারপাশ আবার নীরব। আর তখনই আমাদের মাথার ওপর দোতলা থেকে ভারী বুটের আওয়াজ পাওয়া গেল। খট খট খট। কেউ একজন ধীরে ধীরে দোতলার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। কিন্তু সিঁড়িতে কেউ নেই, অথচ ধাপে ধাপে ধুলো উড়ছে, যেন অদৃশ্য কেউ হেঁটে নিচে নামছে। আলো ফেলতেই দেখা গেল সিঁড়ির শেষে এক ঘনীভূত কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, মানুষ আকৃতির, কিন্তু কোনো মুখ বা চোখ নেই। কেবল দুটো লাল টকটকে জ্বলন্ত বিন্দুর মতো কিছু একটা ভাসছে তার মাথার কাছে। ঘরের তাপমাত্রা এক ধাক্কায় শূন্যের কোঠায় নেমে গেল। ভয় পেয়ে তুহিন ভয়ে চিৎকার করে উঠে পেছনে সরতে গেল, কিন্তু ছায়া মূর্তিটি এক মুহূর্তেই কয়েক হাত এগিয়ে এসে আমাদের সামনে এসে দাঁড়ালো। বাতাস থেকে ভেসে এলো একটা বিকট ফিসফিস শব্দ। তোমাদের বারণ করা হয়েছিল, মানব জাতি রক্ত দিতে বাধ্য। শিয়াম ভয়ে জমে গিয়েছিল। ছায়ামূর্তিটি তার দিকে হাত বাড়াতেই তুহিন শিয়ামকে টান দিয়ে সরিয়ে নিলাম। আমরা পেছনের দরজার দিকে দৌড় লাগালাম, কিন্তু ভারী কাঠের দরজাটি বাইরে থেকে কেউ যেন আটকে দিয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করলাম দরজা খোলার, কিন্তু ভাঙতে পারলাম না। পেছনে তাকাতেই দেখলাম ছায়া মূর্তিটি আমাদের দিকে ধেয়ে আসছে। তার হাতগুলো অস্বাভাবিক লম্বা হয়ে আমাদের দিকে প্রসারিত হচ্ছে। মৃত্যু যখন নিশ্চিত মনে হচ্ছিল, ঠিক তখনই বাইরে থেকে কারো তীব্র কণ্ঠ ভেসে এলো। তোরা এখান থেকে বের হ, জানালা দিয়ে লাফ দে, দ্রুত। আওয়াজটা ছিল আবেদ কাকার। অনিক আর সিয়াম দেরি না করে তুহিনকে নিয়ে জানালায় আঘাত করল। কাঠের পুরনো জানালা ভেঙে যেতেই আমরা একে একে বাইরে লাফিয়ে পড়লাম। বাইরে এসে মাটিতে আছড়ে পড়ার পর দেখি আবেদ কাকা লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছেন। তিনি রাজবাড়ির দিকে মুখ করে হাত তুলে কিছু মন্ত্রের মতো বিড়বিড় করছেন, আর ভেতরের সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিটি দরজার কাছে এসে আটকে যাচ্ছে। আমরা হাঁপাতে হাঁপাতে দৌড়ে রাজবাড়ির সীমানা পার হলাম। আবেদ কাকা আমাদের গ্রামের শেষ মাথার কালভার্ট পর্যন্ত পৌঁছে দিলেন। কালভার্টে এসেই আবেদ কাকা থামলেন, বললেন, আর ভয় নেই বাবা, তোরা এখন রতনপুরের সীমানার বাইরে, আর কখনো কালকুঠিতে ফিরবি না। আমরা কৃতজ্ঞতায় তার দিকে তাকালাম। তুহিন পকেট থেকে কিছুটা টাকা বের করে আবেদ কাকাকে দিতে চাইল। কাকা, আপনি না থাকলে আজ আমরা বাঁচতাম না। এই সামান্য উপহারটা রাখুন। টাকা দিয়ে আমি কি করব বাবা? আমি তো আজ থেকে 10 বছর আগেই ওই কাল ছায়ার হাতে মারা গিয়েছি। আমার আত্মাকেই রাজবাড়ি আটকে রেখেছে, যেন আর কোনো নির্দোষ রক্ত না ঝরে। তোমরা বাড়ি ফিরে যাও। কথাটা শেষ হতেই আমাদের চোখের সামনেই আবেদ কাকার শরীরটা ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে গেল। আমরা 3 বন্ধু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম রতনপুরের নির্জন রাস্তায়।